অনেকে বলে বর্তমান যে সরকার ক্ষমতা আসছে এর বৈধতা কি? আরে গণ অভ্যুত্থানে এর বৈধতা। বাংলা একাডেমিতে 2003 সনের পরে আমি ঢুকতে পারি নাই। শেখ মুজিবের আমলে কি সমাজতন্ত্র হয়েছে বাংলাদেশে বলুন? 3.5 বছরে। তার মানে মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন সে ভাষাকেও দুর্নীতিগ্রস্ত করে। আমি এই জন্য বলছি মাছের পচন শুরু হয় মাথা থেকে, সমাজের পচন যে শুরু হয়েছে সেটা ভাষা থেকেই বোঝা যায়। পজ ইট হ্যাজ ইনস্টেড অফ ফিট, এই গরিলাটার পা নাই কিন্তু নখর আছে। বাকিটা কি? এর হাত নাই কিন্তু তার নখর আছে। তাহলে এটা কি? আই এম শোয়িং ইউ দ্য আমেরিকান গরিলা। জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র ছাত্রীরা প্রাণ না দিলে, আমাদের মা বোনেরা যদি মাঠে না নামতেন, এগুলি যদি আপনি হিসাবে না নেন, এই বিপ্লবের তাৎপর্য বুঝবেন না। আমি সাধারণত বক্তৃতা দেওয়ার আগে বক্তৃতা আমি সাধারণত লিখি, কিন্তু আমি আজকে লিখবার সময় পাইনি। তবু একবার শেষ মুহূর্তে 2টোর সময় মোহন রায়ন সাহেবকে আমি একটা সারমর্ম পাঠিয়েছিলাম। সেটার সময় অভাবে উনি কপি করে আপনাদের দিতে পারেননি। তো আমি চেষ্টা করব, আমি যা বলেছি অতি সংক্ষেপে বলতে হবে। এই ধরনের বিরাট জনসভায় কোনো তত্ত্বগত আলোচনা করার ঐতিহ্য আমাদের দেশে নাই। 2009 সনে জাতীয় কবিতা পরিষদের শেষ সম্মেলনে আমি অংশগ্রহণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা হাকিম চত্বর বলে, সেখানে একটা বিরাট মঞ্চ পাতা হয়েছিল। 2009 সনের গোড়ার দিকে, আমার তারিখ মনে নেই। আমি একটা কবিতা সেখানে পড়েছিলাম। কবিতা মানে আমি তো গদ্যে কবিতা লিখি। এটার নাম ছিল সাম্রাজ্যবাদের যুগে 2 বিশ্বের কবিতা, এই নামে একটা প্রবন্ধ লিখেছিলাম। এইটা যারা পড়তে চান, আমার লেখা একটা বইয়ের নাম আদম বোমা, তার মধ্যে ওটা আছে। এই কয় বছর হলো দেখুন তো, 2009 থেকে 2024, জাতীয় কবিতা পরিষদের ছায়াও আমরা মারাতে পারি নাই। আরও একটা কথা বলি, শুধু জাতীয় কবিতা পরিষদ নয়, ওটা তো এক অর্থে আপনারা বলতে পারেন প্রাইভেট সংগঠন। বাংলা একাডেমিতে 2003 সনের পরে আমি ঢুকতে পারি নাই। এই 2021 বছর বাংলা একাডেমির আঙ্গিনায় পা রাখার সুযোগ ছিল না। এমনকি বাংলা একাডেমিতে যে একটা লেখক অভিধান বের হয়েছে, তার 4র্থ কি 5ম সংস্করণ চলছে। একদিন অধ্যাপক মনসুর মুসা আমাকে ফোন করে বললেন, আপনি তো লেখক নন। এটা মহা মুশকিলে ফেললেন আপনারা। আমি তো রেকর্ড করতে আসি নাই, আমি তো কথা বলতে এসেছি। রেকর্ড করতে পারলে করেন, না না করেন। মনসুর মুসা সাহেব ফোন করে বললেন, আপনি তো লেখক নন। আমরা প্রমাণ বলে যে বাংলা একাডেমির যে লেখক অভিধান, তাতে তো আপনার নাম নাই। অর্থাৎ ওখানে নাম না থাকলে, ঠিকানা না থাকলে আপনি লেখক হিসেবে স্বীকৃত নন। আমি বহুদিন চেষ্টা করেছি বাংলা একাডেমির সদস্যপদ লাভ করার জন্য, কিন্তু নিতে পারি নাই। এই অভিযোগটা করছি আপনাদের বাংলা একাডেমিকে ছোট করার জন্য নয়। আমাদের দেশে যেটাকে আপনারা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বলছেন, সেটা যে কি পরিমাণ দুর্বিষহ ছিল, এটা তার একটা সামান্য উদাহরণ। আমি অতি ছোট মানুষ, কিন্তু আমাকে বাংলা একাডেমির সদস্যপদ দেওয়ার মানে যে 2বার আবেদন করেছি, কোনোবারই আমি পাইনি। আর বেশি বলার দরকার নেই। এবং তাদের বইতে আমার নাম লেখার জন্য আমাকে কি আবেদন করতে হবে? এই হচ্ছে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়েছে তার একটা সামান্য উদাহরণ। আর এই জাতীয় কবিতা পরিষদের শেষ অধিবেশনে বলছেন যে আমি যখন ওইটা প্রবন্ধ পড়ছিলাম, তাতে আমি একটা প্রশ্ন তুলেছিলাম, শামসুর রহমান সাহেবের যে কবিতা, আপনারা আমাকে অনেক আমার বক্তৃতা পছন্দ করবেন না। লোকে যখন বক্তৃতা পছন্দ করে তখন আমার মনে হয় আমি শেষ হয়ে যাচ্ছি। সেটাতে আমি লিখছিলাম, স্যামসন বলে একটা কবিতা আছে, শামসুর রহমানের, মুক্তিযুদ্ধের সময় লিখেছিলেন বন্দি শিবির থেকে কবিতার বইতে। সেখানে তিনি স্যামসনকে যেভাবে চিত্রিত করেছেন, তিনি এক হাতে 2টো ঝাঁকুনি দিয়ে 2টো স্তম্ভ ফেলে দিয়েছিলেন, যাতে 3000 মানুষ মারা গিয়েছিল। এটা বাইবেলের কাহিনী। এটা মিল্টনের কবিতায় আছে, স্যামসন অ্যাগোনিস্টিস। এটা শামসুর রহমান লিখেছেন। শামসুর রহমান ভালো অনুবাদ করতে পারতেন, মানে ইংরেজি ভালো বুঝতেন, সেটাকে এমনভাবে বাংলায় রূপান্তর করতেন যেটা তার নিজের কবিতা বলে মনে হতো। আমি ওটা তুলে ধরে দেখিয়েছি। তিনি যাকে বলছেন মুক্তি সেনার প্রতীক হচ্ছে স্যামসন, কিন্তু স্যামসন যে কাজটা করেছে, 3000 ফিলিস্তিনিকে হত্যা করেছিলেন তিনি। তিনি একজন ইহুদি বীর ছিলেন। তাকেই মুক্তি বাহিনীর বা মুক্তি সেনার প্রতীক হিসেবে তার মাথায় চুল ছিল না। আমার মাথা এখন প্রায় স্যামসনের মতো হয়েছে। এইটা শামসুর রহমানের কবিতা ছিল। আমি একটু রসিকতা করে লিখেছি। তখন 1/11 ঘটনা ঘটেছে বাংলাদেশে, কিন্তু 2 বছর পরে এর আগে 9/11 যেটা বলতো মার্কিন দেশে, সেই ঘটনার মধ্যেও দেখলাম যে নিহতের সংখ্যা 3000 3500 একই রকম হয়। তো বাইবেলের এই আশ্চর্য ঘটনার সাথে যাদেরকে বলা হচ্ছে আরব সন্ত্রাসবাদী, তাদের একটা অদ্ভুত মিল দেওয়া যায়। তা আমি জিজ্ঞাসা করলাম, স্যামসন যদি মুক্তি সেনা হয়, তাহলে ওদেরকে কি মুক্তি সেনা বলা হবে না? আর ওরা যদি সন্ত্রাসবাদী হয়, তাহলে স্যামসনকে সন্ত্রাসবাদী বলতে হয়।
তাহলে আমি বললাম শামসুর রহমান একজন সন্ত্রাসবাদীকে মুক্তিসেনা হিসেবে দেখিয়েছেন, তাহলে মুক্তিসেনা এবং সন্ত্রাসবাদীর পার্থক্য কি? এটা নির্ভর করে রাজনীতির উপর। আপনি কি কারণে প্রাণ দিচ্ছেন, আপনি কোন মুক্তির আশায় প্রাণ দিচ্ছেন, এইটা লেখার সময় মঞ্চ থেকে নেমে আমি কি করে আসবো সেই সংকট দেখা দিল। আমাকে দুইজন খবর দিল আপনাকে ধরে মারার জন্য প্রস্তুত নিচ্ছে ওরা, শামসুর রহমানের ভক্তরা। তার মধ্যে একজন পরলোকগত কবির নাম হচ্ছে রফিক আজাদ। রফিক আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাকে হামলা করার জন্যে প্রস্তুত হচ্ছে। আমি তো অবাক। এদেশের কবিতার আলোচনা করেও আপনাকে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়। সেই জন্য আমি আর কোনো এই সমস্ত সম্মেলনে আর অংশগ্রহণ করি নাই। এখন এই 2024 সনের আজকে 15ই অক্টোবর কবি মোহন রায়হানের কি বলবো অত্যাচারে আমি এখানে হাজির হয়েছি। আচার যখন বেশি হয় তখন বলে অত্যাচার বলে। এই যে অনেকগুলি বিশেষণ আপনারা বলেন এই গণবুদ্ধিজীবী, আমি সত্যি খুব লজ্জা পাই। এইগুলি আমি কোনো কিছুরই যোগ্য না, এই সমস্ত বিশেষণ ব্যবহার না করা উচিত। আমি একসময় কবিতা লিখতাম, সেটা অকপটে স্বীকার করি। তখন তো নামের আগে আমি ডক্টর লিখতাম না। এই জন্য কবিতার আসলে ডক্টর বললে আমার মনে হয় আবারও আপনার স্বৈরাচারের ছায়া দেখতে পাই আমি। এই যে আপনার পদ, আপনি সচিব না সাবেক সচিব, আপনি ডক্টর না অধ্যাপক, কবিতার ক্ষেত্রে বিচারে এটা আমার মনে হয় ব্যবহার না করাই ভালো। আমি কবি হিসেবে যেভাবে লিখি হিসেবে এখন আমার বক্তৃতায় আসি। আমাকে মোহন রায়হান বললেন একটা শিরোনাম অন্তত দেন, কি বিষয়ে বলবেন। তখন তাড়াহুড়া করে আমি এই নামটা দিলাম, গণতান্ত্রিক বিপ্লবের কবিতা। এখন বলতে হয় কবিতা কি জিনিস, আর বিপ্লব কি জিনিস, আর গণতন্ত্রই বা কি জিনিস, তিনটা কথা এখানে আছে। আমরা কবিতা কথাটা আপনারা জানেন দুভাবে ব্যবহার করি। ছন্দবদ্ধ পদ্য যেগুলি পড়তাম আমরা, পদ্যাংশ আর গদ্যাংশ থাকতো না, এইটা হচ্ছে এক ধরনের কবিতা। আরেক ধরনের কবিতা যে কোনো মানুষ যখন কোনো সৃষ্টিশীল কিছু করে সেটাকে আমরা কবিতা বলি। আমাদের গ্রামাঞ্চলে গদ্য লোকে কবি বলে। সে আর সাহিত্যিক কথাটা আমরা কৃত্রিম বানিয়েছি আধুনিক বাংলায়। গ্রামের সব মানুষকে কবি বলে, যেমন আহমদ সোফা। আহমদ সোফার গ্রামে বলে কবি সাহেব। আপনারা আহমদ সোফাকে প্রধানত কবি হিসেবে জানেন না, কিন্তু তার গ্রামে তাকে কবি বলে। ইদানিং দেখি তার পাড়ার নাম দিয়েছে লোকে সাহিত্যিক পাড়া। মানে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে আহমদ সোফার বাড়ি, সেখানে এখন পাড়াটার নাম দিয়েছে সাহিত্যিক পাড়া। অধ্যাপক আবুল ফজলের বাড়ি ছিল চট্টগ্রামের কাজের দেউরিতে, নাম সাহিত্য ভবন। এগুলো হচ্ছে আধুনিক কালের নাম, সাধারণ মানুষ কবি বলে। এইটার সাথে আবার গ্রিক শব্দের মিল আছে। এই যে পোয়েট্রি বলি আমরা, এটা গ্রিক ভাষায় শব্দ হচ্ছে পোয়েসিস, মানে হচ্ছে টু ক্রিয়েট, কোনো কিছু তৈরি করা। কাজে যা কিছু মানুষের তৈরি করা সৃষ্টি, যেটাকে আমরা সাধারণভাবে কালচার বলি, সেটাই কবিতা। তাহলে কবিতার একটা অর্থ সংকীর্ণ ছন্দবদ্ধ পদ্য, আরেকটা অর্থ ব্যাপক, যে কোনো কিছু সৃষ্টিশীল। আমি সম্ভবত ব্যাপক করতে ব্যবহার করেছি কবিতা কথাটা। আর গণতান্ত্রিক বিপ্লব বলতে যেটা বোঝাচ্ছে, আবার ওটা গ্রিকদের কাছে ধার করতে হয়। গ্রিকদের আমলে বহু রকমের শাসন ব্যবস্থার কথা বলা হতো, তার মধ্যে নিকৃষ্টতম শাসন ব্যবস্থা ছিল গণতন্ত্র। যেমন গ্রিক মনীষী অ্যারিস্টটলের নাম আমরা সবাই শুনেছি, তার বই সবাই হয়তো সমান মনোযোগ দিয়ে না পড়ে মরি। যে উনি বলছেন সবচেয়ে ভালো শাসন হচ্ছে এক ব্যক্তির শাসন, রাজতন্ত্র। গ্রিক মনীষীকে সম্মান রেখেই বলছি। তারপর উনি বলছেন সেই রাজতন্ত্র যখন খারাপ হয় তখন সেটা স্বৈরতন্ত্রে পরিণত হয়। একজনের শাসন। আরেকজনের শাসন হচ্ছে অল্প মানুষের শাসন, তারা যদি ভালো শাসক হয় তখন তাদের নাম হয় অভিজাত, অভিজাততন্ত্র। তারা যখন খারাপ শাসন করে তখন তাকে বলে অলিগার্কি, গ্রিক ভাষায় কতিপয়ের দুষ্ট লোকের স্বৈরতন্ত্র। কিন্তু একটা চক্র, আমরা এটাকে বলি না এখন আমাদের দেশে এই যে কপট স্বৈরতন্ত্র, একজনে তো করে না, তার শাসনে একটা চক্র থাকে, পুঁজিবাদী চক্র এখন আছে। তারপরে 3 নম্বর শাসন হচ্ছে কি, উনি বললেন যেটাকে বাংলায় অনুবাদ করলে হবে সমাজতন্ত্র, সবচেয়ে ভালো। সমাজতন্ত্র যখন নিম্নমানের দিকে যায়, খারাপ হয়, অধঃপতিত হয়, তখন তার নাম হয় গণতন্ত্র। দেখেন একটা বিপ্লব হয়ে গেছে, গণতন্ত্রের অর্থ এখন আর সেটা নয়। এখন গণতন্ত্র মানে হচ্ছে যেটাকে অ্যারিস্টটল সমাজতন্ত্র বলেছিলেন, যেটা গ্রিক শব্দ ছিল পলিস, যেখান থেকে পলিসি, পুলিশের কথা আসছে। পুলিশ মানে হচ্ছে বেশি লোকের শাসন, নির্বাচনের মাধ্যমে শাসন, যেটা ভালোভাবে শাসিত হয়, সেটি হচ্ছে সমাজতন্ত্র। কারণ সমাজের কেন্দ্রে থাকে সমাজ। এখন দেখেন সমাজতন্ত্রের কথাটাকে কত অপব্যবহার করেছি আমরা। সমাজতন্ত্রের যখন অধঃপতন ঘটে তখন সে গণতন্ত্র। আজকাল এটাকে মব বলে, কথাটা শুনতে পাচ্ছে না, মব জাস্টিস, মব জাস্টিস, এটা হচ্ছে সেই জিনিস। এখন গণতন্ত্রের যুগে বর্তমানে, এটার নাম গণতন্ত্রের যুগ কেন? এখন চরম স্বৈরতন্ত্র যিনি কায়েম করেন তিনিও বলেন আমি গণতান্ত্রিক। মানে অভ্যুত্থানটা হয়ে গেছে ভাষার ভিতরে। এখানেই কবিতার সাথে গণতন্ত্রের সম্পর্ক। কবিতার বিষয় হচ্ছে ভাষা, কবিতার বিষয় বলবো না, কবিতার বাহন হচ্ছে ভাষা।
এবং কবিতা নিজেই ভাষা, ভাষা ছাড়া তো কবিতা হয় না। কবিও তো একলা কবিতা লেখেন, কিন্তু যেই কবিতা লেখা হয় একটা ভাষার মধ্যে এটা সর্বসাধারণের সম্পত্তি হয়ে ওঠে। এই জন্য আমি একটা উদাহরণ দিই, কবিতা কি করে হয় সকলেই জানেন, এখানে কবিদের কিছু বলার দরকার নেই। অনেকে বলে কবিতা কী করে লেখে বলেন তো, তারা মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এসবের কথা বলেন না। আমি কবিতা কী করে কবিতা হয়ে ওঠে তার একটা উদাহরণ দিই আপনাদের। ছোটোবেলায় আমরা পড়তাম পৃথিবী কমলা লেবুর মতো গোল। আমরা পড়ার সময় ছোটোবেলায় পৃথিবী কমলা লেবু, কমলা কমলা লেবু, কমলা লেবুর মতো গোল, এভাবে পড়তাম। পৃথিবী কমলা লেবুর মতো গোল। ফ্রান্সের একজন কবি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের আগে, যিনি গণতন্ত্রী কবিদের নেতা, স্পেনের গৃহযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরই একজন, ফ্রান্সের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, তার নাম পল এলুয়ার। 1942 সনে তার একটা বিখ্যাত বই বেরিয়েছিল, সেখানে এক কবিতার মধ্যে তিনি লিখছেন যে সংকতা বলে, দি আর্থ ইজ এ ব্লু অরেঞ্জ। আমি ইংরেজি অনুবাদে বলছি, এটা ফ্রেঞ্চে লেখা কবিতা, এটা আমি বাংলা অনুবাদ করেছি, পৃথিবী কমলা লেবুর মতো নীল। পৃথিবী কমলা লেবুর মতো গোলের জায়গায় একটা শব্দ আপনি বদলাইছেন, পৃথিবী কমলা লেবুর মতো নীল। আপনি বলতে পারেন পৃথিবী কমলা লেবুর মতো হলেও হইতে পারে, কিন্তু কমলা লেবুও নীল নয়, পৃথিবীও নীল নয়। কিন্তু একজন কবি যখন দুটো কথাকে মুখোমুখি স্থাপন করেন, তখন তিনি যেটা করেন, তিনি তৃতীয় একটা মনোভাব তৈরি করেন। গ্রিক ভাষায় বলে পোয়েসিস, তিনি তৈরি করলেন। এখন আমার মনে কি দোলা দিয়ে কথাটা শুনলে, পৃথিবী কমলা লেবুর মতো নীল, শুধু গোল কথাকে গোকে বাদ দিয়ে শুধু দন্ত নয় দীর্ঘকে দিয়েছেন, গোটা জিনিসটাই বদলে গেল। এইটাকে বলে কবিতা ভাষার ক্ষমতাকে, প্রকাশ ক্ষমতাকে, যেটা আমরা আগে চিন্তা করিনি সেটা প্রকাশ করতে পারে। আমরা বলি আমি তোমাকে এমন ভালোবাসি, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে তোমাকে এমন ভালোবাসি ভাষায় প্রকাশ করতে পারছি না, এই কথাটা একটা প্রকাশ। অর্থাৎ আমাদের অসম্ভবকে কবিতা সম্ভব করে তোলে। ভাষার তো প্রকাশ ক্ষমতা সীমিত, সেটাকে বাড়াবার যে সীমান্ত, ইংরেজিতে বললে ফ্রন্টিয়ার, এইটাই হচ্ছে কবিতা। অর্থাৎ সাধারণ মানুষ তারপরে যখন কবি করেন, আমরা সবাই আমাদের বিবাহের কাঠিতে, চিঠিতে, সকালবেলা বন্ধুদেরকে গুড মর্নিং বলার সময় রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, প্রবাদ বাক্য আওড়াই। এমনকি কেউ আমাদের রুচি যাদের খারাপ, তারা এপিজে আব্দুল কালামের উক্তিও আমরা বন্ধুদেরকে দেই। আপনি কোন সংস্কৃতির লোক সেটা বোঝা যায় আপনি কোন মেসেজ পাঠান। যত ভালো কবিতা আপনি জানেন তত আপনার কবিতা ভালো হবে। আমি এটাই বলছি, কবিতায় গণতন্ত্রের সম্পর্ক বলার জন্য মাত্র দুটি কথা বলবো, বক্তৃতা সংক্ষিপ্ত করা ভালো। একটা হচ্ছে যাত্রা বিন্দুতে কবিতা মর্মে গণতান্ত্রিক, কারণ কবিতার ক্ষেত্র হচ্ছে ভাষা। ভাষা তো কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আপনারা বলুন, আমি এখানে কার্ল মার্কসের মতবাদ প্রকাশ করার জন্য বসে নাই, আপনারা সকলেই জানেন। কিন্তু ভাষা জিনিসটা হচ্ছে, আমরা বলি যার যার মাতৃভাষা। পৃথিবীতে বহু ভাষা আছে, 7,000 8,000 ভাষা এখনো আছে বলে মনে করা হয়। আমরা একটা ভাষার কথাই বলি, যে ভাষায় কথা বলি অথবা যে ভাষায় লেখার চেষ্টা করি, এইটা হচ্ছে আমার সর্বজনীন ক্ষেত্র, সার্বজনীন। তাহলে ভাষা জিনিসটাই হচ্ছে ইংরেজিতে বলে কমন, দশের জিনিস, মানে হচ্ছে এটা জনগণের সম্পত্তি। ভাষা কারো ব্যক্তিগত সম্পত্তি হয় না। কবি যখন একটা বিশেষ শব্দ লেখেন, প্যাটেন্ট করেন, তিনি কপিরাইট করে কিছু পয়সা পেতে পারেন, কিন্তু তার কথাটা অন্যকে ব্যবহারে তিনি বাধা দিতে পারেন না। এই জন্য কবি তৈরি করেন, এটা সর্বসাধারণের সম্পত্তি হয়ে যায়। কিন্তু কবি নেন কোথা থেকে? তিনি ঐতিহ্য থেকে নেন। তার আগের কবিরা যা লিখেছেন, যতই সেখানে কপিরাইট থাকুক, পড়ার কিন্তু কপিরাইট লাগে না। আমি হয়তো এটা পুনর্মুদ্রণ করে পয়সা কামাতে পারবো না, কিন্তু এটা শিখতে, মুখস্থ করতে কোনো অসুবিধা নেই। এই জন্য বললাম কবিতার জিনিসটাই জন্মের দিক থেকে গণতান্ত্রিক। এটা হচ্ছে গণতন্ত্রের ব্যাপক অর্থ। এখন গ্রিক পণ্ডিত যে বলেছেন কবিতা গণতান্ত্রিক হলে কি হবে? গণতন্ত্র তো খারাপ ব্যবস্থা। হ্যাঁ, ভাষাকে মানুষ নষ্ট করতে পারে। মোহন রেহান বক্তৃতা যে বললেন, কেউ কেউ কোটি কোটি টাকা করেছেন, দুর্নীতি করেছেন, আর সমাজে তারাও কবিতার বই ছেপেছেন। তাহলে কবিতার বই ছাপলে কবি হয় না। আমাদের লোকে বলে না তোমার কয়টা বই আছে। অর্থাৎ কবির মাপকাঠি হচ্ছে তার কয়টা বই আছে বা তিনি কয়টা পুরস্কার পেয়েছেন। ভালো কবিরাও পুরস্কার পান, এটা ঠিক, কিন্তু এত সব অকবি পুরস্কার পান যে আমাদের দেশে পুরস্কারের মূল্য বা মর্যাদা একেবারেই মাটির কাছাকাছি চলে গেছে। এই জন্য এখন মনে হয় আপনি পুরস্কার পেলে আপনাকে এটা জবাব দিতে হয়, কীভাবে পুরস্কারটা পেলেন। আমার এক বন্ধু আছেন শামসাল মমিন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তার মুখে শোনা কথা বলছি। খুব নিরীহ মানুষ, ভালো কবি বলে আমি মনে করি, আপনারা মনে নাও করতে পারেন। তো তিনি বলেন যে যখনই তিনি দেশে নামেন বিমান থেকে, এই ঢাকার কবিদের সাথে তার দেখা হয়। সে বলে এত কবির সাথে আমার দেখা হলে একজন কবিও আমার সাথে কোনো কবিতার সম্পর্কে প্রশ্ন করলো না।
মানে আমেরিকায় আমি থাকি, সেখানে কবিরা কে, কীভাবে আমি সেখানে কবিতা পড়ি বা কবিদের সাথে আমার কি সম্পর্ক তা না। সবাই প্রথমে জিজ্ঞাসা করেছে 2-1 বোতল মদ এনেছেন কিনা। হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করে আচ্ছা কত টাকা বেতন পান, আচ্ছা কেমন করে আমেরিকা যাওয়া যায়, কেমন করে পাসপোর্ট পাওয়া যাবে, কেমন করে ভিসা পাওয়া যাবে। এই হচ্ছে কবিদের, এখানকার তথাকথিত কবিদের, যারা বিভিন্ন পত্রিকার সাহিত্য পাতা দেখেন এবং বিভিন্ন সমিতির যারা সদস্য। তো এই কথা শুনে আমার মনে খুব ব্যথা হলো যে আমাদের দেশের লোকরা কবিতা নিয়ে আলোচনা করে না। আপনারা কিছু যদি মনে না করেন, সেই জন্য আমি এখানে বক্তৃতা দিতে এসে কবিতা নিয়ে কীভাবে আলোচনা করব এটা নিয়ে একটু দ্বিধায় ছিলাম। কারণ কবিতার ছন্দ অথবা কবিতার অর্থ নিয়ে আলোচনা করার কোনো অর্থ হয় না। আমার কথাটা খুব সহজ। আমরা যে বলি এই যে পৃথিবীর বাতাস, এই যে আমাদের অ্যাটম, যেটাকে আমরা বলি বাতাসের বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, এইটা তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। আকাশের আলো রাত্রেবেলা যে আমরা নক্ষত্রের দিকে তাকাই, সেটা ব্যক্তিগত সম্পত্তি নয়। আজকাল শহরে থাকলে অবশ্য নক্ষত্র দেখা যায় না, সব অবলুপ্ত হয়ে গেছে স্কাই স্ক্র্যাপারের চাপে। এইভাবে যদি যে জিনিসগুলোর জীবনের জন্য অপরিহার্য, মুক্ত বাতাস, পর্যাপ্ত আলো, হাঁটা চলার জায়গা, এইগুলো সবার হওয়া উচিত। এই সবার মানে 10 জনের হওয়া উচিত। এটাই তো গণতন্ত্র। এখন আপনারা দেখেন গণতন্ত্রের শত্রুরা এখন গণতন্ত্রের কথাটাকে আত্মস্থ করে নিয়েছে। এখন বলতে বোঝাচ্ছে অন্তত 200 বছরে। সেটা ইউরোপে যেমন, আমরা যারা আগে পরাধীন ছিলাম তাদের দেশেও, দক্ষিণ আমেরিকায়, আমাদের দেশে অথবা আফ্রিকায়, এটা হচ্ছে গণতন্ত্রের চরম শত্রুরা এখন নিজেরা বলে আমরা গণতান্ত্রিক। তারা করেছে কি, তারা গণতন্ত্রকে একটা জায়গায় এনে সীমিত করে ফেলেছিলেন। সেটা হচ্ছে কি 5 বছর পর পর ভোট হবে, আপনি ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্বাচন করবেন, সেই প্রতিনিধি যা করে আপনি মনে সান্ত্বনা দেবেন আমি আমার ভোট প্রয়োগ করেছি, সুতরাং গণতন্ত্র আছে। কিন্তু আপনার রাস্তায় হাঁটার জায়গা নাই। ঢাকা শহরে আমি একটা উদাহরণ দিয়েছি, আপনারা জানেন পাকিস্তান আমলে 50-এর দশকে ধানমন্ডি আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছিল, বনানী, গুলশান, আপনারা এগুলি জানেন হয়েছিল। সবগুলোতে দেখেন একটাও তারা পাবলিক লাইব্রেরি দূরের কথা, একটা প্রাইমারি স্কুলের জন্য কোনো প্লট বরাদ্দ করেনি। তাহলে যে দেশে এই হচ্ছে উচ্চবিত্ত শ্রেণীর দশা, যারা গ্রামের জমিকে শহরে ঢুকিয়ে, এগুলো তো শহরের বাইরে ছিল, এই যে ময়মনসিংহ ঢাকা গেট সব তো বাইরে ছিল, সেখানে তারা বিশ্ববিদ্যালয় করেছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো জায়গা রাখেনি, প্লট রাখেনি। আপনি ধানমন্ডি এলাকা দেখেন, বনানীতে দেখেন, গুলশানে দেখেন। কথাটা আমরা শুনলাম একটা সিনেমা হল নাই কেন ধানমন্ডিতে, তো সেখানে সিনেমা শিল্প বিকশিত হবে কীভাবে? একটা উদাহরণ দিয়ে বলছি। এই জন্য আমাদের এখানে কবিতা চর্চাটা মানে গণতান্ত্রিক হয়নি। মানে অর্থাৎ কবি হিসেবে যাদের নাম আমরা জানি, আপনারা দেখেন প্রাক্তন সচিব হওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু সচিব বলে, যেমন জেনারেল এরশাদের কবিতা পত্রিকা প্রথম পাতায় ছাপা হতো এবং সেই পত্রিকার সম্পাদক ছিলেন একজন কবি। একজন কবিও আমি দেখিনি যিনি এইটার প্রতিবাদে পদত্যাগ করবেন। অল্প স্বল্প 2-1 ছিলেন, সাইদ আতিকুল্লার মতো, কিন্তু তিনিও ছোটোখাটো পত্রিকায় লিখতেন। জেনারেল এরশাদকে তিনি হাফ ম্যাড বলতেন, HM বলতে। এইটা আবার প্রাইভেটলি, পাবলিকলি বলতেন না। এই হচ্ছে আমাদের দেশে গণতন্ত্রের অবস্থা। তো এই জন্য বলবো, গণতন্ত্র বলতে যদি আমরা জনগণের সর্বাত্মক অধিকার বোঝাই, এখন আপনাকে অবশ্যই এটাকে বলতে হবে সমাজতন্ত্র। অর্থাৎ প্রকৃত গণতন্ত্র হচ্ছে আসলে সমাজতন্ত্র। কিন্তু এখন যেহেতু সমাজতন্ত্রের কথাটা এখন বিশেষ করে 1980-র পরে, আমেরিকার রেগানের উত্থানের পরে, যেটাকে আপনারা ইংরেজিতে নিউ লিবারালিজম বলেন, যেটাতে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা চলছে, এই ব্যাপারে এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা অথবা বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখবেন না। সুতরাং গণতন্ত্রের কথাকে যদি আপনি ভোটের বাইরে গলায় নেন, তাহলে কিন্তু আপনাকে আরও গভীর চিন্তা করতে হবে। মানে কবিতায় গণতান্ত্রিক বিপ্লবের কথা যদি বলেন অথবা গণতান্ত্রিক বিপ্লবের কবিতার কথা বলেন, দেখতে হবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যদি সমতা বা বৈষম্য দূরীভূত না হয়, অন্যান্য ক্ষেত্রে দূরীভূত হবে না। কিন্তু সেটা হলো দীর্ঘমেয়াদের ব্যাপার। হ্রস্বমেয়াদে হচ্ছে আপনি যাদেরকে আপনার কাজটা করাবেন, রাষ্ট্র তো একটা আছেই, সেখানে যদি আপনি ভোট দিতে না পারেন, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতে না পারেন, তাহলে আপনার যেইটুকু সামান্য অধিকার, এই যে এখানে আজকে যে আমরা এই মিটিংটা করতে পারছি, এটাও কিন্তু গণতন্ত্রের একটা ফল। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র ছাত্রীরা প্রাণ না দিলে, আমাদের মা বোনেরা যদি মাঠে না নামতেন, এইবারের বিপ্লবের বৈশিষ্ট্য লক্ষ্য করছেন, অনেক বেশি সংখ্যায় ছাত্রীরা নেমেছেন, সাধারণ মানুষ নেমেছেন। এমনকি শেষের দিকে সেনাবাহিনীর নিম্নস্তরের, মধ্যস্তরের সৈনিক এবং অফিসারেরা প্রায় বিদ্রোহের পর্যায়ে চলে গিয়েছিলেন
এগুলি যদি আপনি হিসাবে না নেন এই বিপ্লবের তাৎপর্য বুঝবেন না। এটাই প্রমাণ যে গত অভ্যুত্থানে জনগণের সমর্থন ছিল। এটাই হচ্ছে প্রথম গণতন্ত্র। যখন আপনার ভোটাধিকার কেউ কেড়ে নেয়, অর্থাৎ আপনার ঘরে কেউ যখন ডাকাতি করে, আপনি যখন তাকে ফিরে পেতে চান, তাহলে আপনি নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারবেন না। এই জন্য অনেকে বলে বর্তমান যে সরকার ক্ষমতা আসছে এর বৈধতা কি? আরে গণ অভ্যুত্থানে তো এর বৈধতা। আপনি তো মনে করেন গণ অভ্যুত্থানটা সংবিধান বিরোধী। প্রকৃতপক্ষে যে সংবিধান গণতন্ত্রকে রক্ষা করতে পারে নাই, সেই সংবিধান নিজেকে বিলুপ্ত করেছে। আপনি সেটাকে কিভাবে রক্ষা করবেন? আচ্ছা, এরপরেও সংবিধান আমাদের লাগবে, অর্থাৎ যেই মুহূর্তে, যেমন ইংল্যান্ডের মতো দেশে কোনো সংবিধান লিখিত নাই, তার মানে এমন নয় যে ইংল্যান্ডে আইন নাই। আইন বহুভাবে হয়। আমরা শুধুমাত্র ধারাবাহিকতার মধ্য দিয়েও একটা সরকার চালায়। এই সংবিধানে জনগণের যেই গণতন্ত্রের যে গভীর অর্থ, মানুষে মানুষে কোনো ব্যাপক বৈষম্য থাকবে না, প্রত্যেকে যার যার ক্ষমতা অর্থাৎ প্রতিভা অনুসারে তার ফলাফল পাবে। যেমন কাজের অধিকার, যারা শিল্পপতি, যারা ব্যবসায়ী, তারা কাজ দেন, কাজ তৈরি করেন, কিন্তু যারা আমরা শ্রমিক, আমরা কাজটা করি, কিন্তু দেশে যদি কাজের কোনো সৃষ্টির পরিবেশ না থাকে, আমি তো বেকার হব। আমাদের এখানে একটা বড় সমস্যা, এটা হলো সমস্যা দেখা যাচ্ছে, মানুষ বেকার। আমরা যে আন্দোলন থেকে গেলাম, ছেলেমেয়েরা যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোচ্ছেন, তারা মেধাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় চাকরিতে ঢুকতে চান। সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে আন্দোলনটা হয়েছে। কিন্তু তার গভীরে যদি তাকাই, ব্যাপক আমাদের দেশে দারিদ্র আছে। আমি এই জন্য বললাম, গণতন্ত্রের যদি আদি অর্থ ধরি আমরা, আমাদের হবে না। আদি অর্থের যে প্রেরণা, যেটার নাম সমাজতন্ত্র, সেইটা অনুসারে কবিতার সাথে তার একটা মিল আছে। যে শাসন ব্যবস্থায় সর্বসাধারণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, যে অর্থনৈতিক ব্যবস্থায় সর্বসাধারণের অধিকার সে আদায় করতে পারে, জীবন তার নির্ভয়ে কাটাতে পারে, তাকে যে গুম করবে না, খুন করবে না, এবং যে শান্তিতে মরতে পারবে, এইটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। গণতন্ত্রের অর্থকে যদি আমরা শুধুমাত্র উপরের স্তরে একটা পলেস্তরার উপরে দেখি, তাহলে এটা হবে না। ওই অর্থেই সমস্ত শিল্পের মধ্যে কবিতাই হচ্ছে সবচেয়ে বেশি গণতান্ত্রিক, কারণ কবিতা ভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাহলে কবিতা এবং গণতন্ত্রের সম্পর্কটা হচ্ছে এরকম। এইটা হলো, আমি বললাম, আদি অর্থ, যাত্রাবিন্দু। এখন দ্বিতীয় কথাটা বলি, তো কবিতার লক্ষ্য কী? কবিতা যাবে কোথায়? আমরা বলতে পারি কবিতার গন্তব্য কোথায়? কবিতার গন্তব্য মানুষের হৃদয়। মানুষ মানুষের সাথে যোগাযোগ করে, কিন্তু মাঝখানে একটা শূন্যতা আছে। আপনি ওখানে বসে আছেন, আমি এখানে আছি, আমার কথা আপনার কানে গেলে আমি কোন অর্থে বলেছি? এই যেমন ধরেন, আমি আগে যে উদাহরণটা, একটা ছোট্ট উদাহরণ দিলাম, যে মানুষ যখন কবিতা লেখে তখন সে অপরে বুঝবে আশা করেই লেখে, কিন্তু সেই কথার মধ্যে সে এমন একটা টুইস্ট করে যার ফলে আপনার কাছে একটা চমক লাগে। মানুষ যেমন আমরা পরিহাস করি, এই যেমন আমি সহজ উদাহরণটা দিলাম, পৃথিবী কমলা লেবুর মতো, আপনি মনে হচ্ছেন গোল বলবো আমি, কিন্তু আমি বললাম নীল। তাহলে পৃথিবীর রঙের সাথে তার কোনো যোগাযোগের দরকার নাই, কবিতায় কিন্তু অর্থ তৈরি করছে, ভাষায় অর্থটা তৈরি করছে। গোলের জায়গায় নীল বসালেন, বাস্তবের সাথে মিলতে গেলে এটা অঙ্কে মিলবে না, কিন্তু কবিতা কখনো এইভাবে অঙ্কের মতো হয় না, কবিতা চলে এইভাবেই। এরকম বহু কবিদের কাহিনী আছে, আমরা অনেকের নাম শুনেছেন। গত 100 বছরের কথা যদি ধরি, 1920 থেকে 1940-এর মধ্যে পৃথিবীতে অনেক বড় কবির আবির্ভাব হয়েছিল। এর মধ্যে সবাই দেখেন, এরা সবাই কিন্তু সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্যে। আমরা তুরস্কের নাজিম হিকমতের কথা জানি, তার কবিতা পড়েছেন, পাবলো নেরুদার কথা জানি। এছাড়া আরও আমি পল এলুয়ারের নাম নিলাম। জার্মানিতে ব্যাটল ব্র্যাক বলে এক কবি আছেন, আমি ব্র্যাকটের একটা লাইন আপনাদের পড়ে বলি, দেখবেন যে কবিতা উনি কীভাবে লিখেছেন। বর্তমান জগৎটা যে বদলাতে হবে, আমি তার একটা দুটো লাইন বলছি। উনি বলছেন, এখন যে সমাজ ব্যবস্থা চলছে তা উৎখাত করার ডাক আপনার চোখে ভয়ঙ্কর ঠেকতেই পারে। উনি সমাজ ব্যবস্থার ইংরেজিতে অনুবাদে দেখলাম লিখেছেন সোশ্যাল অর্ডার। বর্তমানে যে সমাজ ব্যবস্থা আছে, এটাকে যদি কেউ উৎখাত করার ডাক দেয়, তাহলে আপনার মনে হতে ব্যাপারটা তো ভয়াবহ ব্যাপার। তখন উনি বলছেন, তবে যা চলেছে বর্তমানে তা তো মোটেই সমাজ ব্যবস্থা নয়। যেখানে কোনো সমাজ ব্যবস্থা নাই, তাহলে সেটা আমি উৎখাত করবো কীভাবে? দ্বিতীয় কথা উনি বলছেন, সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়া হয়তো মনে হবে অশুভ কাজ, কিন্তু আমাদের এখানে দিনের পর দিন যা ঘটে চলেছে তা তো সশস্ত্র সংগ্রামী। তবে এখানে সংগ্রামের হাতিয়ারটা শুধু এক পক্ষের হাতে আছে, এতে অবাক হওয়ার কিছু নেই। কাজে আপনি যখন এই সরকার উৎখাতের ডাক দেন বা রাষ্ট্র উৎখাতের ডাক দেন, আপনাকে প্রথমে মনে হয় আপনি দুষ্কৃতকারী, জঙ্গি।
কিন্তু প্রকৃত প্রস্তাবে যারা ক্ষমতায় বসে এই অত্যাচার চালালো তারাই তো জঙ্গি, যারা মানুষের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এই কারণে বলছি, আমাদের তাহলে কবিতার সম্পর্কে বলি। তো কবিতা যখন ঐতিহাসিকভাবে দেখি, গণতন্ত্রের সংগ্রাম যেটা বলে এটা প্রাচীন গ্রিসের অর্থে নাই। পৃথিবীর যেখানে যেখানে আপনারা দেখবেন রাজতন্ত্র ছিল, তখন থেকে আমরা দুই ধরনের গণতন্ত্রের কথা আমি বলবো আপনাদের। একটা গণতন্ত্র হচ্ছে ইউরোপে যখন ফরাসি দেশে রাজতন্ত্রকে রক্তাক্তভাবে উৎখাত করা হলো, রাজাদেরকে গিলোটিনে কাটা হলো, তখন সারা পৃথিবীতে একটা হাওয়া বইল। এর আগে এই ধরনের ঘটনা নেদারল্যান্ডসে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে এবং আমেরিকাতেও হয়েছে। আমি সেই ঘটনাগুলিকে সংক্ষিপ্ত সার করে একটা নামে বলছি, ফরাসি দেশের বিপ্লব। এইটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে প্রথম সংগঠিত গণতান্ত্রিক বিপ্লব। যদি অন্য ধরনের বিপ্লবের কথা বলেন, একটি পরাধীন দেশ যে কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, কিন্তু সেই দেশকে কর দিতে হচ্ছে, এটার নাম হলো কলোনি। আমেরিকার যে 13টি দেশ কলোনিতে পরিণত করেছিল রেড ইন্ডিয়ানদের কাছে কেড়ে নিয়ে কারা? ব্রিটিশেরা। সেই ব্রিটিশের লোক যারা আমেরিকা থেকেছে, 13টি আলাদা আলাদা রাষ্ট্র করেছিল, তারা একত্রিত হয়ে বলল আমরা এখন স্বাধীন হব। ওইটাও কিন্তু একটা গণতান্ত্রিক বিপ্লব। কাজে গণতান্ত্রিক বিপ্লবের কথা যদি বলেন, পরাধীন দেশের ক্ষেত্রে প্রথম গণতান্ত্রিক বিপ্লব হয়েছে আমেরিকা, এবং সেটা ফরাসিদের আগে, লক্ষ্য করার বিষয়। তারপরে সারা পৃথিবীতে এই গণতান্ত্রিক বিপ্লবের হাওয়া এমন গিয়েছে যে রাজতন্ত্রগুলি আস্তে আস্তে খসে পড়েছে। কিন্তু তারপরে কিছু এখন নামকাও আছে, রাজতন্ত্র থাকলেও কার্যত সেখানে বুর্জোয়া পার্লামেন্টারি গণতন্ত্র হয়েছে, যেমন জাপান, ইউরোপের যেখানে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সবগুলো কিন্তু রাজতন্ত্র। কিন্তু সেখানে রাজতন্ত্রের ক্ষমতা অনেক সীমিত। খোদ ইংল্যান্ডের কথাই ধরেন, ইংল্যান্ডকে তো গণতন্ত্রের জন্মভূমি বলা হয়, কিন্তু আমাদের প্রশ্ন করা উচিত, ইংল্যান্ড তো রাজতান্ত্রিক গণতন্ত্র। এবং আমাদের দেশ থেকে ইংল্যান্ড যখন চলে গেল, আমরা ছিলাম ব্রিটিশ এম্পায়ারের অংশ। পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভারত এবং আজকে বাংলাদেশও সব আমরা এখন ব্রিটিশ কমনওয়েলথের সদস্য। কমনওয়েলথ মানে কি? ওই সাম্রাজ্যকে শুধু নতুন নাম দিয়েছে, ওই গ্রামীণ ফোনের লোগো বদলানোর মতো। আমাদের অর্থনৈতিক অবস্থা দেখেন, আমাদের নির্ভরশীলতা বলেন, আমরা কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বাধীন হইনি। স্বাধীনতা দুই প্রকারের আছে, একটা কঠিন শব্দ ব্যবহার করি আমরা, সার্বভৌমত্ব। আমরা কোন ধরনের সার্বভৌম? আমাদের ক্ষমতা তো অর্ধেক। কতগুলো সার্বভৌমত্ব আছে যে অন্য আমার সীমানার ভিতরে এসে হস্তক্ষেপ করতে পারবে না। এটা হচ্ছে প্রথম ধরনের সার্বভৌমত্ব। ইংরেজিতে বলে ফ্রিডম ফ্রম ফরেন ইন্টারভেনশন। আরেকটা আছে ফ্রিডম টু ডু সামথিং, আমার জনগণের জন্য আমি ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারবো। এটাও তো আমার সার্বভৌমত্বের অংশ হওয়া উচিত। আরে আমাদের ভাতের দূরের কথা, আমরা ডিম আর পেঁয়াজের ব্যবস্থাই করতে পারি না। আমরা 53 বছর স্বাধীনতার পরেও বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন করতে পারে না। পেঁয়াজ আমদানি না করলে বাংলাদেশের সংকট হয়ে যায়, ডিমের দাম বেড়ে যায়। এটা কি বোঝায়? এই অর্থনৈতিক এবং সামাজিক যে অচলাবস্থা, অব্যবস্থা, এটাই প্রমাণ করে এখানে কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলে ঢাকা শহরেও যায়, আমরা এখন বিমান ভাড়া কমে যাওয়ায় বিদেশেও যেতে পারি। আপনি ঢাকা শহরের নামলেই দেখেন এখানে কোনো গণপরিবহন ব্যবস্থা নাই। বাংলাদেশে যে গণতন্ত্র নাই তার প্রথম প্রমাণ আমাদের রাস্তায় গেলে বোঝা যায়। আছে কি? এক ধরনের মবতন্ত্র, খারাপ তন্ত্রটা আছে। তাহলে বাংলাদেশ এমনই এত উন্নতি করেছে, বলতেছে সে মেট্রো রেল করছে, কিন্তু ঢাকায় বাস চলাবার ব্যবস্থা করতে পারছে না, মানুষের হাঁটার ব্যবস্থা করতে। আজকে এখানে এই হলে আমাদের মানুষের ধরতো না যদি গণপরিবহন থাকতো। এই হিসেবে পদে পদে দেখলে গণতন্ত্রকে লোকে শুধু শব্দ হিসেবে নিয়েছে, তার অর্থকে অর্থশূন্য করে ফেলেছে। সেই দিক থেকে তারা কবিতার ঠিক উল্টো কাজটাই করেছে। কবিতার কাজ হচ্ছে অর্থ পূর্ণ করে তোলা, শব্দকে অর্থ গর্ব করে তোলা। আক্ষরিক করতে বললাম, শব্দকে প্রেগনেন্ট করা, তার অর্থকে অর্থের থেকে অর্থ বের করা, গোলের থেকে নীল বের করা। কিন্তু এখন স্বৈরতন্ত্র করে কি? ফ্যাসিবাদ করে কি? শব্দকে অর্থহীন করে ফেলে। যেমন গণতন্ত্র বর্তমানে বাংলাদেশে একটি অর্থহীন শব্দ। গণতন্ত্রের যে মর্মবস্তু সেটাকে নিঃশেষ করে চরম ফ্যাসিবাদী শাসনতন্ত্র, যারা মানুষকে গুম করে, খুন করে, বিনা বিচারে বন্দি করে রাখে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, সেটাকে আপনি গণতন্ত্র বলতে হবে আমাকে? অত বলতে বাধ্য করছে আমাকে। সেই জন্য বললাম কবিতার ক্ষেত্রে আপনি দুই প্রবণতা দেখবেন। তো শেষে বললাম আমাদের কবিতার দ্বিতীয়, বিদেশিদের তো উদাহরণ দিলাম, একটা জার্মান কবির কবিতা 2 লাইন বললাম। ব্যাটল ব্র্যাক 1956 সনে মারা গিয়েছেন। আবার এই পল এলুয়ার 1953 সন থেকে মারা গেছেন। এরা ভালো কবি এবং এদেরকে জগতে বলা হয় গণতান্ত্রিক কবিদের নেতা। এমনকি কেউ কেউ এদেরকে কমিউনিস্ট বলে। এখানে একটা কনফিউশন হয় যে কমিউনিস্টটা গণতান্ত্রিক কিনা।
আসলে কমিউনিজম হচ্ছে গণতন্ত্রের শেষ ধাপ। যতক্ষণ পর্যন্ত সমাজে আপনি আর সাম্যটা শুধু ভোটে নয়, অর্থনৈতিক ব্যবস্থায়ও নিয়ে যেতে না পারেন, তখন সেই গণতন্ত্র অর্থপূর্ণ হয় না। কিন্তু অর্থাৎ এখন কমিউনিজম সম্পর্কে যে প্রচারণাটা বাজারে আছে, কমিউনিজম মানে হচ্ছে যাহা সকলের জন্য কমন, সেইটা সকলের সম্পত্তি হবে। যেমন আমরা, রাস্তাটা কোনো প্রাইভেট ব্যক্তির সম্পত্তি নয়, আকাশটা কোনো প্রাইভেট ব্যক্তির সম্পত্তি নয়, সেখানে শুধু রেগুলেশন। সমুদ্র কি কারো প্রাইভেট সম্পত্তি? নদী কি কারো প্রাইভেট সম্পত্তি? এখন দেখেন নদী লোকে চর দখলের জন্য প্রাইভেট করতেছে। কাজে সকলের যে অধিকার, সেই ক্ষেত্রটা কতটুকু সম্প্রসারিত হবে। এখন লেখাপড়া সব প্রাইভেট হয়ে গেছে। দেখেন কিন্ডার গার্ডেন স্কুল প্রাইভেট, আপনি মাসে 30,000 35,000 টাকা না দিলে একটা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীকে ভর্তি করতে পারছেন না। কাজেই এই যে প্রাইভেটাইজেশনের প্রক্রিয়া, এটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিরোধী। এখন কথাগুলো যদি আমি গুছিয়ে না বলি, আপনাদের হয়তো কনফিউশন হবে। আমি এটা যেটা লিখে কোথাও আরও পরিষ্কার করে বলবো। এখন উদাহরণ দিই, গণতান্ত্রিক কবিতাটা কী ধরনের জিনিস। যে সমস্ত দেশ একদা পরের অধীন ছিল, তারা কী ধরনের গণতন্ত্র করেছে। আমি দুটো কবিতা পড়েই শেষ করি আপনাদের। দক্ষিণ আমেরিকায় সাহিত্য বেশ উন্নত। আমি বলছি গণতন্ত্রের সংগ্রামে দক্ষিণ আমেরিকা বা মধ্য আমেরিকা যেটা বলি, আমি দুটো কবিতার সাথে আলোচনা করি। একটা ফরাসি ভাষায় লেখা, আর একটা হলো স্প্যানিশ ভাষায় লেখা। আমি স্প্যানিশ ভাষার কবিতাটাই দেখাই আপনাদের আগে। ভদ্রলোকের নাম কিউবা বলে যে একটা দেশ আছে, সেখানে এক বিখ্যাত কবি ছিলেন, তার নাম হচ্ছে নিকোলাস গিয়েন। অনেকে পড়লার সময় মনে হতে পারে গিলেন। তার এই কবিতার একটা বই আছে, এটা বাংলা অনুবাদও হয়েছে। কবি শঙ্খ ঘোষ এটা অনুবাদ করেছেন পশ্চিমবঙ্গে, নাম চিড়িয়াখানা। মানে এল গ্রান জু ওর ভাষায়, এল গ্রান সু হবে উচ্চারণ। তো সেই কবিতাটা থেকে একটা কবিতা আমি আপনাদের পড়ে শোনাই। এই কবিতাটা স্প্যানিশ ভাষা লিখলেও আপনারা বুঝতে পারবেন। আমি আগে অনুবাদটা বাংলা সহজ করে বলি, এক লাইন স্প্যানিশে পড়বো, তারপরে বাংলা বলবো, তাহলে সহজ হবে। কারণ কবিতা হচ্ছে সাউন্ডের ব্যাপার। যেমন এই কবিতার নাম হচ্ছে গরিলা। উনি বলছেন গরিলা কি জিনিস। ছোট্ট কবিতা, কোনো সুবিধা নাই। এবং ছবিও একটা আছে। চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন প্রাণী নিয়ে উনি বই লিখেছেন ওই একটাতেই। গিয়েন সাহেব মারা গেছেন এখন। উনি বলছেন এল গরিলা এস উন অ্যানিমাল। গরিলা হচ্ছে একটা প্রাণী। এস গরিলা মানে এল গরিলা এস উন অ্যানিমাল আপোকো মাস এন্টারামেন্টে হুমানো। গরিলা প্রায় মানুষের মতন। আচ্ছা, তারপর বলছেন নো তিয়েনে পাতাস সিনো কাসি পিএস। উনি বলছেন এটার কোনো হাতে থাবাও নাই এবং তার পাও নাই। গরিলা একটা প্রাণী যা প্রায় মানুষের মতন সর্বাংশে, তবে তার মানুষের যেমন থাবা নাই, তারও থাবা নাই, মানুষের যেমন পা নাই তার নাই। তো কি আছে, নো তিয়েনে গারাস সিনো কাসি মানুষ, মানে হচ্ছে কি ইট ডাজ নট হ্যাভ ক্লজ বাট হ্যান্ডস। তার নখর নাই কিন্তু হাত আছে। আর কি, le estoy hablando a usted del gorila del bosque africano। বলি আমি আপনাদের কাছে বলছি আফ্রিকান গরিলার কথা। ইনি কিউবান একজন কালো কবি, কালো কবিদের সেরা। তারপরে বলছেন el animal que está a la vista a poco más es un gorila enteramente। আপনাদের সামনে এখন আরেকটা প্রাণী দেখাচ্ছি, এটাও প্রায় সম্পূর্ণ। উনি বলতেন কীরকম মানুষ এটা, বলছে কি এন্টায়ারলি পুরো গরিলাই এটা। এন্টারামেন্ট মানে ইংরেজিতে এন্টায়ারলি বলে। আমি স্প্যানিশ করছি ভালো জানি না, এবার বুঝতে পারি আর কি। তো বললাম, বলে পাতাস এন্ড লুগার দে পিএস ই কাসি গারাস এন্ড লুগার দে মানুষ। এটা ইংরেজি মিনিং হচ্ছে পজ ইট হ্যাজ ইনস্টেড অফ ফিট অ্যান্ড অলমোস্ট ক্লজ ইনস্টেড অফ হ্যান্ডস। মানে তার হাত এবং নখ এগুলো প্রায় অলমোস্ট কথার উপরে গুরুত্ব দিচ্ছেন। তারপরে বললেন, আমি এখন কার কথা বলছি জানেন, পজ ইট হ্যাজ ইনস্টেড অফ ফিট। এই গরিলাটার পা নাই কিন্তু নখর আছে। বাকিটা কি, এর হাত নাই কিন্তু তার নখর আছে। তাহলে এটা কি, আই এম শোয়িং ইউ দ্য আমেরিকান গরিলা। বুঝতে পারছেন? ও বলছে এইভাবেই, lo estoy mostrando a usted al gorila americano। আমি আপনাদেরকে আমেরিকান গরিলার কথা বলছি। এই যে কিউবান কবি যে ব্যঙ্গ করছে, এইটা হচ্ছে আমি বলবো বিপ্লবের পরের গণতান্ত্রিক কবিতা। সে মার্কিন যুক্তরাষ্ট্রের যে থাবা, সেটাকে দেখাচ্ছে এটা একটা মার্কিন গরিলার কথা আপনাদের বলছে। আফ্রিকান গরিলা এবং মার্কিন গরিলার এই পার্থক্য। তো লাস্ট কথাটা কি,
lo adquirió nuestro agente viajero en un cuartel para el Gran Zoo. বলছে it was acquired by our traveling agent in a military barracks of the Great Zoo. এরকম মজার মজার অনেক কবিতা আছে। সাপ নিয়ে একটা কবিতা আছে, এইটা হচ্ছে আধুনিক কালের আধুনিক কবিতা, অতি অল্প কথায় একটা ব্যঙ্গের মাধ্যমে তিনি লিখেছেন। আমি আরেকটা কবিতা দিয়ে শেষ করি। এটা লিখেছেন যিনি মার্তিনিক, এটা ফরাসিদের উপনিবেশ ছিল, এটা ছিল স্পেনের উপনিবেশ, এই জন্য সে স্প্যানিশ ভাষা লিখছে। আর এটা ফরাসিদের উপনিবেশ ছিলেন, ইনি ফরাসি ভাষা লিখছেন। হ্যাঁ, ইনি বলছেন, এর নাম হচ্ছে এম.এ. সেজার। আমরা ইংরেজি যেটাকে সেজার বলি, বাংলায় বললে কায়সার বলবেন, রুশ ভাষায় বললে জার বলে, মানে কি বলে কায়সার, কাইজার বলে জার্মান ভাষায়, এটা ফ্রেঞ্চ ভাষায় বলে সেজার, ইংরেজিতে সিজার, এরকম। এম.এ. মানে হচ্ছে মাহবুব, যাকে আপনি ভালোবাসেন। এই চমৎকার এই কবি, এনার এই 3 লাইন পড়ে আমি শেষ করি। ওনাদের দেশে দাস প্রথা ছিল। হেইতি বলে একটা দেশ আছে দক্ষিণ আমেরিকার কিউবার পাশে। তো এইটি এক সময় ফরাসিদের উপনিবেশ ছিল, সেখানে দাসেরা 1800 সনে ফরাসি বিপ্লবের সময়, আমি এটাই বলছি গণতন্ত্রের একটা উদাহরণ, ফরাসি দেশে যখন বিপ্লব হলো সেই সময় দাসেরা যাদেরকে কৃতদাস করে রেখেছিল তারাও বিদ্রোহ করে প্রথম স্বাধীন প্রজাতন্ত্র স্থাপন করে হেইতিতে। এখনও সে যে দুরবস্থায় আছে সেই দুরবস্থা রয়ে গেছে, কিন্তু তারা বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহের স্মৃতি নিয়ে এখানে একটা কবিতা আছে। কবিতার বিষয় হচ্ছে এই, আমি ইংরেজি অনুবাদটাই পড়ি। বলে, ইট ইজ এ নাইট অন দ্য সিন অ্যান্ড অ্যাজ ফর মি আই রিমেম্বার অ্যাজ দো ড্রাঙ্ক দ্য ম্যাড সং অফ বুকম্যান ডেলিভারিং ইউর হোমল্যান্ড উইথ দ্য ফোরসেপস অফ দ্য থান্ডার স্টর্ম। এখন দেখেন, এই কবিতাটা ওই দেশের লোকে বুঝবে, আমরা বুঝবে না। বুকম্যান হচ্ছে ওই বিদ্রোহের নেতার নাম। আর প্রবাদ আছে, যেদিন রাত্রে তারা বিদ্রোহ অভ্যুত্থান করার জন্য বৈঠক করছিলেন, পলিট ব্যুরোর বৈঠক করছিলেন, সেদিন আকাশে খুবই বজ্রপাত হচ্ছিল। এই কথাটা মনে থাকলে এই কবিতাটা বোঝা যাবে। দুইজনের মধ্যে আলাপ হচ্ছে, একজন হেইতির কবি, তার নাম রনে দ্যাপেস্ট, আরেকজন হচ্ছে আপনার মার্তিনিকের কবি এম.এ. সেজার। দুইজনের কথোপকথনের মধ্যে কবিতাটা গড়ে উঠেছে। এটা এম.এ. সেজারের লেখা। উনি একজন বলছেন যে ওই রাত্রিটা হলো ফ্রান্সের প্যারিসের কাছে যে নদী, সিন নদী, এটার নাম বলছে ইট ওয়াজ এ নাইট অন দ্য সিন। আমরা দুইজনই নির্বাসিত প্যারিসে, দুই বন্ধু, একজন হেইতি থেকে একজন মার্তিনি থেকে, আমরা আলাপ করছি। আমাদের আলাপ করতে কি মনে পড়ে? অ্যান্ড অ্যাজ ফর মি আই রিমেম্বার অ্যাজ দো ড্রাঙ্ক, আমার মনে পড়ছে যেন আমি মাতাল হয়েছি। কিসে মাতাল? আমি যাতে মাতাল হয়েছি, তালে ঠিক আছি। বলতে কি, দ্য ম্যাড সং অফ বুকম্যান, আমাদের নেতার যে পাগলা গান, মানে জাগো অনশন বন্দি উঠোরে যত জাগো, এই টাইপের গান। ডেলিভারিং ইউর হোমল্যান্ড উইথ দ্য ফোরসেপস অফ দি থান্ডার স্টর্ম। আমরা মনে করেন যখন শিশু মাতৃগর্ভ থেকে আসে, তখন ডাক্তাররা, নার্সরা একটা ফোরসেপ দিয়ে বাচ্চা টেনে বের করে, বাচ্চা বেরোতে হলে। এটাই বলছে, যেন বজ্রের সেই সাঁড়াশি দিয়ে ধরে শিশুকে টেনে বের করা হচ্ছে। তো কাকে টেনে বের হচ্ছে? তোমার মাতৃভূমিকে স্বাধীন করা হচ্ছে। বুকম্যান সেই ঝড়ের রাতে তোমার মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যে সংগ্রাম করেছিল, আমি সেই গানটা স্মরণ করছিলাম সিন নদীর তীরে বসে সেই রাত্রে, যেন আমি মাতাল হয়েছি। এই জানার পর কবিতাটা পড়লে আপনার আরেকটু মনে হবে এরকম, ইট ইজ নাইট অন দ্য সিন অ্যান্ড অ্যাজ ফর মি আই রিমেম্বার অ্যাজ দো ড্রাঙ্ক the mad song of bookman delivering your homeland with the forceps of the thunderstorm. মানে কবিতা আমি আগে একটা সহজ বললাম, একটা কঠিন কবিতা দিলাম, তারপরে বাকি কবিকে উত্তর দিচ্ছেন, এটা দিয়ে শেষ করব। উনি বলছেন, দ্যাপেস বলছেন, ইন্ট্রেপিড হর্সম্যান অফ দ্য টম টম, ওরা যে ঢোল বাজায়, মানে আগের দিনে তো ঘোষণা করার জন্য ঢোল বাজাইতে হইতো, ঢাক বলি আমরা আর কি, ঢাকের বাড়ি। Intrepid horsemen of the tom-tom, it is true, you no longer trust in the words of your birth, our hoarse voices. প্যারিসে যারা নির্বাচিত বুদ্ধিজীবী হয়েছে, আমাদের পিনাকি ভট্টাচার্যের মতো ধরেন, পিনাকি তো আমাদের দেশকে বলতে পারে না, কিন্তু যারা ওই সময় বুদ্ধিজীবী ফরাসি সমাজে মিশে গেছে, তাকে ব্যঙ্গ করে বলছে ড্যাপেস, যে তুমি তো আগের সেই বিপ্লবী ন, এখানে বসে তোমার সেই গলা খাকারি তো আর চলছে না। Our hearts that hoist upwards to bitter heights, our ram-ruddy eyes, our night in flames, can it be that the rains of exile have loosened the drum skin of your voice?
যারা বিপ্লবীর কথা বলছে, দেশের বলছে, এখন তোমাকে দেখতে হবে রাত জাগে, তোমার চোখ মদ খেয়ে লাল হয়ে গেছে, রাম রেডি রেড, মানে অর্থাৎ রাম খেয়ে যেরকম বোঝে। আমি যে কবিতা নানা প্রকারের হয়, আমার আজকের মেসেজটা হচ্ছে একজন কবি আরেকজন কবির সাথে আলাপ করার সময় দেখে এখানে একজন বিপ্লবী, আরেকজন একটু মনে করি কি এইসব করে কি হবে। গত আন্দোলনে আমরা কি দেখেছি, বহু রকমের কবি দেখেছি। আপনারা যেন লক্ষ্য করেছেন, আহমদ সোবহান 1972 সালে লিখেছিলেন, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি দেখলাম ডক্টর ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলম এটা স্মরণ করেছেন তার এক বক্তৃতায়, বলে আর এই গত 2024-এর 5ই আগস্টের বিপ্লবের আগে আমাদের বুদ্ধিজীবীরা বুঝতে পারেননি এই ঘটনাটাকেও। মানে বুদ্ধিজীবীদের মধ্যে কবিরাও পড়েন, কিন্তু ব্যক্তিগতভাবে একজন দুজন ব্যতিক্রমী থাকতে পারে। এই যেমন এই জাতীয় কবিতা পরিষদ 5ই আগস্টের আগে কী ভূমিকা পালন করেছিল আপনারাই বলুন। অর্থাৎ একটা দেশে যে পরিবর্তন হচ্ছে, মানুষের মনের ভিতরে যে আকাঙ্ক্ষার উদয় হয়েছে, তাকে এই স্বৈর শাসন থেকে মুক্ত হতে হবে, সেইখানে কবিরা সেটা বুঝতে পারছে না। কি জন্য? তারা আর কবি নাই, তারা আমলা হয়ে গেছেন। সেই জন্যে আমার মনে হয় কবিতায় মানুষকে সবসময় জীবন্ত রাখে। কবিতার কাছে আমাদের ঋণ এখানে যে তারা আমাদের ভাষাকে ভুলতে দেয় না। এইটাই হচ্ছে কবি গণতান্ত্রিক বিপ্লবে কবিতার ভূমিকা। কবিতা যদি কবিতা থাকে তাহলে তাকে আলাদা ভূমিকা পালন করতে হয় না। মানে ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে আমাদের একটা রোল আছে। আমার শেষ কথা হচ্ছে, আমরা এখন লেখাপড়ার ক্ষেত্রে যেটা দেখি, আমরা বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক করছি, ডাক্তারদের ডাক্তার করছি, কবিদের কবি বানাচ্ছি, কিন্তু কাউকে নাগরিক বানাচ্ছি না। আমাদের লেখাপড়ার জিনিসটা হচ্ছে সেই রকম। মানুষের শিক্ষার মধ্যে এই ত্রুটিটা এসেছে। কেউ আমাদের দেশের লোক যে চিন্তা করে না, আহমদ সোবহান যে বলছেন, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। 72 সনে যা বলেছিলেন আজকে 52 বছর পরে সে সম্পূর্ণ সত্য হয়েছে। আহমদ সোবহান কাদের বলেছিলেন? শেখ মুজিবের পরিকল্পনা কমিশনের সদস্যদের, আনিসুর রহমান, মোশাররফ হোসেন, রেহমান সোবহান, নুরুল ইসলাম, যাদেরকে আপনারা বড় বড় অর্থনীতিবিদ বলেন। আমি যেন লজ্জা পাই যখন আমি এখানে বক্তৃতা দিতে আসবো বলে আপনারা যে এই সমস্ত বিশেষণ ব্যবহার করছেন। উই আর গুড ফর নাথিং। এই যাদেরকে আপনি জগৎ বিখ্যাত অর্থনীতিবিদ বলছেন, তারা আপনার দেশটাকে ধ্বংস করেছে। তারা তো শেখ মুজিবের পরিকল্পনা কমিশন থেকে সাহস করে একজনের পদত্যাগ করেনি। তারা কি করেছে দেশটাকে? তো এই যে তারা সমাজতন্ত্রের কথা বললো, এটা কি সম্পূর্ণ ভাতাবাজি ছিল না? শেখ মুজিবের আমলে কি সমাজতন্ত্র হয়েছে বাংলাদেশে বলুন 3.5 বছরে? তার মানে মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন সে ভাষাকেও দুর্নীতিগ্রস্ত করে। আমি এই জন্য বলছি, মাছের পচন শুরু হয় মাথা থেকে, সমাজের পচন যে শুরু হয়েছে সেটা ভাষা থেকেই বোঝা যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।